This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপার প্রাইম টাইম এই মুহূর্তে তনিষ্ঠা আর শুভজিৎ মিত্রের সঙ্গে আমি মঞ্জিরাও নিউজ রুম থেকে রয়েছি। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, আজকে আইপ্যাক কাণ্ড এজেন্সি সংবাদ আমরা দেখেছি, তার মধ্যেই ৩রা ফেব্রুয়ারি আমরা জানি পরবর্তী শুনানি। তার ঠিক আগে ইডি ডিরেক্টর তিনি আসছেন, ইডি ডিরেক্টর রাহুল নবীন তিনি আগামীকাল আসছেন এবং তিনি এ রাজ্যে আসার পর রাজ্যপালের সঙ্গে দেখা করবেন, এমনটাও খবর পাওয়া যাচ্ছে। আর কি খবর পাচ্ছি আমরা, সুজয় পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো তার সঙ্গে। ৩রা ফেব্রুয়ারি শুনানি, পরবর্তী শুনানি আমরা জানি। সুজয়, তার ঠিক আগে ইডি ডিরেক্টরের এ রাজ্যে আসা কারণ কি হতে পারে, কিভাবে দেখা হচ্ছে, এখনো পর্যন্ত কি তথ্য পাচ্ছি আমরা? দেখো, দিল্লি থেকে 3জন লিগ্যাল অ্যাডভাইজারকে নিয়ে কলকাতা সফরে বা প্রথম কলকাতা সফরে আসছেন এই মুহূর্তে যিনি ইডি ডিরেক্টর রয়েছেন রাহুল নবীন, তিনি আসছেন। আসার পর কলকাতা সফরে তিনি সিজিও কমপ্লেক্সে যেখানে ইডি অফিস রয়েছে সেখানে ইডি অফিসারদের সঙ্গে একটা বৈঠক করবেন, যেটা মূলত রিভিউ মিটিং হিসেবে বলা হচ্ছে। কিন্তু এই বৈঠকের মূল আলোচ্য বিষয়সূচির মধ্যে উঠে আসতে চলেছে আইপ্যাকে তল্লাশি এবং সেই তল্লাশিতে যে বাধাপ্রাপ্ত হওয়া, ইডির নথি ছিনতাই করে নেওয়া মুখ্যমন্ত্রী এবং সেখানে একাধিক পুলিশ কর্তাদের সামনে গোটা নথি নিয়ে যাওয়া হয়েছে, এই সংক্রান্ত বিষয়টি তারা উঠে আসতে চলেছে। একই সঙ্গে আগামী 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে যে শুনানি রয়েছে সেই শুনানির ক্ষেত্রে প্রয়োজনীয় আলোচনা অর্থাৎ আইনি পরামর্শ, কলকাতা ইডি অফিসের যারা সেখানে উপস্থিত ছিলেন তারা কি দেখেছেন তারা একেবারে খুঁটিনাটি তাদের থেকে জেনে নেওয়া, অর্থাৎ তাদের সমস্ত খুঁটিনাটি ডিরেক্টরকে জানাতে হবে এবং লিগ্যাল টিমকে জানাতে হবে। সেক্ষেত্রে সেই খুঁটিনাটি থেকে আইনি সুবিধা বা আইনি ক্ষেত্রে কীভাবে লড়াই করা যায় সেটা নিয়ে লিগ্যাল অ্যাডভাইজারদের সঙ্গে ডিরেক্টর বৈঠক করবে। এবং একই সঙ্গে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল স্বাভাবিকভাবে, যাতে কোথাও ইডি অফিসাররা নিজেদের মানসিকভাবে দুর্বল না মনে করে, তাদের মনোবল যাতে চাঙ্গা থাকে, সেই ভোকাল টনিকও দিতে আসছেন ইডি ডিরেক্টর, তেমনটাই জানা যাচ্ছে। এবং মামলা জোরদার করার জন্য কলকাতায় আসার কি প্রয়োজন আজকের দিনে সেটা আমি বুঝি না, কারণ আজকের দিনে প্রযুক্তিগতভাবে আমরা যতটা এগিয়ে গেছি, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল ভারতের কথা বলেন, সেখানে একজনকে দিল্লি থেকে কলকাতায় আসতে হয় মিটিং করার জন্য, এটা আমি বিশ্বাস করি না। আসলে নির্বাচনের আগে ইডি, সিবিআই সহ সমস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো সেই রাজ্যগুলোতে, যে রাজ্যে নির্বাচন থাকে সেই রাজ্যে তাদের আনাগোনা বাড়তে থাকে। এটার চিত্রনাট্য, পুরনো চিত্রনাট্য, নতুন কিছু নয়। কোনো জবাব দেবো না। ইডি একটি স্বয়ংসম্পূর্ণ সংস্থা, তার ডাইরেক্টর আসবে যাবে তার ব্যাপার, সেখানে আমরা কি করতে পারি? ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বিরুদ্ধে এবার তদন্ত করতে রাজ্য পুলিশের কারোর কাছ থেকে কোনো অনুমতির প্রয়োজন নেই, আজকে স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। অত্যন্ত বড় খবর, সেখানে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের সীমানা দুর্নীতির অভিযোগে পুলিশি তদন্তে ছাড়পত্র দেওয়া হলো। এক্ষেত্রে কেন্দ্র বা কেন্দ্রীয় এজেন্সির অনুমতির কোনো দরকার নেই। রাজস্থানের একটি মামলার শুনানিতে আজকে এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এক কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে সম্প্রতি সে রাজ্যে একটি দুর্নীতির মামলা চার্জশিট দেয় রাজস্থান পুলিশ। রাজ্যের এখতিয়ারকে চ্যালেঞ্জ করে আদালতের সংঘাতে জল গড়ায়। একাধিক রাজ্যই কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার বিরুদ্ধে আওয়াজ তুলছে। সুপ্রিম কোর্টের রায়ে এবার রাজ্যের হাতে এলো এই আইনি ক্ষমতা, অর্থাৎ স্পষ্ট জানিয়ে দেওয়া হলো রাজ্যের যে তদন্তকারী সংস্থাগুলো রয়েছে বা রাজ্যের যে যেমন পুলিশ বা সিআইডি, তাদের এখতিয়ার কতটা, তাদের সীমানা কতটা, সেটা আজকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরূপ বাবু, শুভজিৎ রয়েছি। আজকে আদালতের এই রায় কিভাবে দেখছেন? প্রথম কথা, আদালতের এই রায় অত্যন্ত সদর্থক। আজকে এই যে বারংবার করে এজেন্সি চাপিয়ে দিয়ে কার্যত বিরোধী শাসিত রাজ্যকে বুলডোজার করার যে প্রয়াস, খুব স্বাভাবিকভাবেই এই একতরফা রায়ের, একতরফা ব্যবস্থার বিরুদ্ধে আদালতের এই রায় আজকে বুঝিয়ে দিল যে কেন্দ্রীয় যদি কেউ দুর্নীতি করে তার বিরুদ্ধে রাজ্য তদন্ত করতে পারবে। ঠিক যেভাবে রাজ্যে যদি দুর্নীতির অভিযোগ ওঠে তাহলে কেন্দ্র সেখানে ইন্টারভেন করে তদন্ত করতে পারে। তাহলে রাজ্যের বেলা যখন কেন্দ্র তদন্ত করতে পারবে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এটা খুব স্বাভাবিক যে রাজ্যেরও তাহলে সেই অধিকার থাকা উচিত। এতদিন পর্যন্ত সেই অধিকার ছিল না। মহামান্য সুপ্রিম কোর্টকে ধন্যবাদ যে নিরপেক্ষতার বজায় রেখে তারা এই রায় দিয়েছেন। এর ফলে কেন্দ্রীয় এজেন্সির যে একচেটিয়া দাদাগিরির মনোভাব,
সেই দাদাগিরির মনোভাব ধাক্কা খাবে। বাংলার মানুষ এই সব অসভ্যতাম বরদাস্ত করবে না। ইডি সিবিআই কে লেলিয়ে দিয়ে রাজনীতিকরণের চেষ্টা বাংলার মানুষ বরদাস্ত করবে না। এই ঘটনা, আদালতের এই রায় অত্যন্ত সদর্থক। আমরা সাদরে এই রায়কে গ্রহণ করছি। ধন্যবাদ। এই রাজ্যে যত বড় চোর সে তত বড় গলার শিরা ফুলিয়ে আমাদের দেশ এবং দেশের এই সিস্টেমকে অপমান করে যাচ্ছে, এবং এক্ষেত্রে ইডি নিশ্চিতভাবে তাদের আক্রমণের অন্যতম লক্ষ্যবস্তু। অন্তত ইডির ডিরেক্টর এবং তার সহযোগীরা এই রাজ্যের মানুষকে এবার অন্তত এই উত্তর দিয়ে যাবেন, এই চোরেদের গলা কবে একেবারে গারদের ভেতরে গিয়ে তাদের সমাপ্তি হবে। এসআইআর শুনানি চলাকালীন ঠিক কি হচ্ছে? এসআইআর শুনানি চলাকালীন এবার বিদ্যুৎ প্রতিমন্ত্রী তার হম্বিতম্বে এমনটাই জানা যাচ্ছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে শুনানি কেন্দ্রে ঢুকে বিএলওকে শাসানি দিচ্ছে সে। এমনটাই হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের শুনানি কেন্দ্রে। দেখুন একবার ছবিটা। Authority. I am not your servant. You check your higher authority. না আপনি নিজে কাজে ঘাটতি করছেন, লোককে হয়রানি করছেন, আর বড় বড় কথা বলছেন। বিজেপি দালালি করতে এসছেন নাকি এখানে? বিজেপি দালালি করতে এসছেন? না, ওনাকে পয়সা দিচ্ছি। আই এম এ লোকাল লেভেল মিনিস্টার। তারপরে আমাকে আর্গুমেন্ট করছি। আপনাকে ক্লিয়ার বলে যাচ্ছি বিডিও সাহেব, ইয়োর সুপ্রিম কোর্টের জাজমেন্ট যা আছে, আপনার অফিসারকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেন। আমি আধ ঘন্টা পর যদি অন্য কাউন্টারে দেখি যে ভুলভাল হচ্ছে, তাহলে কিন্তু কাউকে বেরোতে দেবো না আমি। আপনি প্রতিটি ডাইরেকশন, সুপ্রিম কোর্টের ডাইরেকশন, আপনি যে যে কাউন্টার আছে সবকে আপনি ক্লিয়ার ডাইরেকশন দিন। মানুষকে এইভাবে অযথা ভুলভাল তথ্য আমি আর মানবো না। আপনি সব আধিকারিককে কিভাবে রিসিভ পাবে? আমরা রিসিভ প্রপার চাই, তাতে উইথ ভ্যালিড সিল এন্ড সিগনেচার। ওই স্ট্যাম্প সিগনেচার নিব না আমি। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, কৌশিকের সঙ্গে কথা বলবো। কৌশিক, যে ছবি আমরা দেখছি, এভাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী একজন সে এসআইআর শুনানি চলাকালীন ঢুকে গিয়ে হম্বিতম্বি করতে পারে? এতে শুনানি কেন্দ্রে যারা আসছেন তাদের হয়রানির মুখে পড়তে হচ্ছে না? দেখো, একদমই তাই, সেই প্রশ্নটাই উঠছে। কারণ যেভাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী সেখানে ঢুকে গেছিলেন রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকে, যেখানে এসআইআর শুনানি চলছিল, সেখানে এরকম ঢুকে গিয়ে হম্বিতম্বি, এবং এর পাশাপাশি কার্যত হুমকির সুরে বিজেপিকে তাকে বিএলওকে বিজেপির দাল বলে আখ্যায়িত করেছেন। এছাড়াও যে না রেখে দেবো এবং কিভাবে কি করতে হবে, যে নির্বাচন কমিশনের নিয়ম, সেই নিয়মকে না তোয়াক্কা করে তিনি নিজের মতো কোথাও যেন একটা নির্দেশ দিচ্ছিলেন, এবং সেই কমিশনের যে নিয়ম, সেই নিয়মকে তোয়াক্কা না করে নিজের মতো নির্দেশ এবং নিদান দিচ্ছিলেন, এবং যেভাবে হম্বিতম্বি করছিলেন তাতে কিন্তু আতঙ্কিত রয়েছে এই বিএলওর এখানে কিভাবে যায়। প্রথমত যে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা রয়েছে যে বিএলএ যারা যেতে পারবে না, সেই জায়গায় একজন রাজনৈতিক দলের কর্মী বিদ্যুৎ প্রতিমন্ত্রী যেভাবে হম্বিতম্বি করছেন, কার্যত একটা এসআইআর যে হিয়ারিং সেখানে প্রভাব যেমন পড়বে, সেই রকমই অন্যদিকে যারা এসেছেন সাধারণ মানুষ তারাও কিন্তু ভয়ের শিকার হবেন। বেশ, ধন্যবাদ। এই মুহূর্তে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, আমরা দেখলাম যে বিএলওকে শাসানি দিচ্ছেন একজন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, তিনি শুনানি কেন্দ্রে ঢুকে বিএলওকে শাসানি দিচ্ছেন বলছে বিজেপির দ্বারা। আখরুজ্জামানের বক্তব্য। দেখুন, এটা তো কিছু বলার নেই, এটাই তো এদের গণতন্ত্র। কারা এসআইআর এর বিরোধিতা করছেন, কেন করছেন, তাই নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে সন্দেহ ছিল সেটুকু আর নেই। তারা নিজেরাই স্বয়ং প্রকাশিত যে কারা এসআইআর এর বিরোধিতা করছেন এবং কি কারণে করছেন, সেটা আমরা বুঝতে পারছি। নাম দেখলেই বোঝা যায় যে তাদের অনুপ্রেরণা কে দিচ্ছেন, কে কি করছেন। এটা অনভিপ্রেত। শুধুমাত্র এইটুকু বললেই হবে না, আজকে কেন্দ্রীয় ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমার, তাকে এই বিষয়ে ব্যবস্থা নিতে হবে। শুধুমাত্র লিপ সার্ভিস দিলে হবে না। আর সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডার নিয়ে তো কোন রকম টিপ্পনি করার জায়গা আমরা নেই, কিন্তু সেখানেও আমরা বলবো যে দেখা উচিত সেই অর্ডারের যথাযথ পালন হচ্ছে কিনা। বিএলএরা ঢুকবেন, এই অর্ডার আছে, কিন্তু তার মানে এই নয় যে বিএলএরা সেখানে প্রভাব বিস্তার করবেন, চমকাবেন, ধমকাবেন। বেশ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। চেক ওর ভিডিও or your authority. I am not your servant. You check your higher authority.
না আপনি নিজে কাজে ঘাটতি করছেন, লোককে হয়রানি করছেন, আর বড় বড় কথা বলছেন। বিজেপি দালালি করতে এসছেন নাকি এখানে? বিজেপি দালালি করতে এসছেন? না, ওনাকে পয়সা দিচ্ছি, আই এম এ লোকাল এমএলএ মিনিস্টার। তারপরে আমাকে আর্গুমেন্ট করছি। আপনাকে ক্লিয়ার করে যাচ্ছি বিডিও সাহেব, সুপ্রিম কোর্টের জাজমেন্ট যা আছে, আপনার অফিসারকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেন। আমি আধ ঘন্টা পর যদি অন্য কাউন্টারে দেখি যে ভুলভাল হচ্ছে, তাহলে কিন্তু কাউকে বেরোতে দেবো না আমি। আপনি প্রতিটি ডাইরেকশন, সুপ্রিম কোর্টের ডাইরেকশন, আপনি যে যে কাউন্টার আছে সবকে আপনি ক্লিয়ার ডাইরেকশন দিন। মানুষকে এইভাবে অযথা ভুলভাল তথ্য আমি আর মানবো না। আপনি সব আধিকারিককে কিভাবে রিসিভ পাবে? আমরা রিসিভ প্রপার চাই, তাতে উইথ ভ্যালিড সিল এবং সিগনেচার, ওই স্ট্যাম্প সিগনেচার নিব না আমি। ওটাই তো আমার বক্তব্য। তখন সুপ্রিম কোর্টের অর্ডার ছিল না। গত 19 তারিখ সুপ্রিম কোর্ট ক্লিয়ার, আমি জাজমেন্টও আমার কাছে আছে, আমি জাজমেন্টও বললাম যে আপনার চাইলে আমার মোবাইলে ঘুরছে জাজমেন্টও আপনারা দিতে পারি, কিন্তু সকাল থেকে দিচ্ছিল না। এখন আমি আসার পর তারা কিছু তৎপর হয়েছে, তারা চেষ্টা করছে দেওয়ার, সেটা বললো যে আমরা দিচ্ছি এবং দেওয়া আমি শুরু করিয়েছি। এর আগে ফারাক্কায় তৃণমূল বিধায়কের নেতৃত্বে বিডিও অফিসে তাণ্ডব চলেছিল। তারপরে গতকাল বেপরোয়াভাবে কমিশনকে আক্রমণ করেছেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। এই ঝান্ডা কমছি, ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনের। মানুষকে নিয়ে ছেলা চালানো করছো, আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না? তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো, পাতাল থেকে বের করবো। আমি শুধু ইশারায় বলবো, 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এই ধুপ ধুপ করে মরার চাইতে লড়াই করা মরা আমি মনে করি জীবনের সার্থক। রাজ্যের অফিসে 4 জন ইআরও, এই ইআরওকে যে পদ্ধতিতে শাস্তি দেওয়া হয়েছে সেটা একেবারে অসন্তুষ্ট নির্বাচন কমিশন, এবং সেক্ষেত্রে কমিশনের যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনেই শাস্তি দিতে হবে, সেই মর্মে একটা চিঠি মুখ্য সচিবকে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন বারবার এফআইআর নির্দেশ দিলেও রাজ্য সেটা মানেনি। কেন এবং কোন পরিস্থিতিতে কমিশনের নির্দেশ অমান্য? কমিশনকে লিখিত জানাতে হবে সংশ্লিষ্ট আধিকারিকদের। আর কি কি বলেছে কমিশন জানবো। শ্রাবন্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। শ্রাবন্তী, মঞ্জুরা, এই চিঠির সূত্রপাত হয়েছিল গত বছর অগাস্ট মাসে। সেই সময় এই নির্দেশ দেওয়া হয়েছিল কমিশনের পক্ষ থেকে যে ভুল তাদের মধ্যে হয়েছে, 4 জন ইআরও রয়েছেন, তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে হবে এবং এফআইআর দায়ের করতে হবে। আমরা দেখেছি সেই সময় জল অনেকখানি গড়িয়েছিল। তখনকার তৎকালীন মুখ্য সচিব মনোজ পন্ত তিনি দিল্লিতেও গেছিলেন, কথাও বলেছিলেন। তার পরবর্তী সময় সাসপেনশন হয়েছিল, কিন্তু এফআইআর রুজু করা হয়নি। এবছর শুরুতে কমিশন সিদ্ধান্ত নেয় যে দরকার নেই, আর কাউকে কিছু করতে হবে না, ডিইওদের তরফ থেকে এই এফআইআর ডিইওরা রুজু করতে পারবে। কিন্তু তারপরে মুখ্য সচিবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে তারা এজির সঙ্গে গোটা বিষয়টি নিয়ে কথা বলেছেন, ফলে লঘু পাপে কেন গুরুদণ্ড, এই প্রশ্ন তুলে তারা চিঠি পাঠান এবং কারোর বিরুদ্ধেই কোনো অ্যাকশন নেওয়া হয়নি। ইতিমধ্যেই এই ইআরওদের মধ্যে একজন তিনি অলরেডি রিটায়ারও করে গেছেন। এরপরই কমিশন অত্যন্ত কড়া চিঠি পাঠিয়েছে মুখ্য সচিবকে। তাদের বক্তব্য, কমিশনের সঙ্গে আলোচনা না করে কেন এই সিদ্ধান্ত, কেন বারবার আইনের এই ধরনের খেলাফ করা হচ্ছে। গতবারে যে ডিসিপ্লিনারি প্রসিডিংসের কথা সেটা কোটাটাই বাদ দেওয়া হয়েছে, ফের নতুন করে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ সেটা জানতে চাওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। মঞ্জিরা, দেখুন, এটা কমিশনের ব্যাপার, এখানে তো আমাদের বিশেষ কিছু বলার নেই। কমিশনের কাছে আমাদের একটাই দাবি থাকবে যে কমিশনকে যেন নাক দন্তহীন যেন বলে মনে না হয়। নির্বিষ ধরাসাপ কমিশন হয়ে পশ্চিমবঙ্গে ভোট করানো সম্ভব নয়। পশ্চিমবঙ্গে যে গভর্নমেন্ট মেশিনারি, এটা গভর্নমেন্ট মেশিনারি হিসেবে কাজ করে না, সরকারি তন্ত্র হিসেবে কাজ করে না। এটা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক একটা উইং হিসেবে কাজ করে। তো স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন যদি ভেবে থাকে যে অন্যান্য রাজ্যে যেভাবে নির্বাচন কমিশন কাজ চালায় সেইভাবে পশ্চিমবঙ্গে কাজ চলবে, এভাবে চলবে না। পশ্চিমবঙ্গের জন্য নির্বাচন কমিশনকে দাঁত নখ সবই থাকতে হবে এবং কামড়ানোর ক্ষমতাও থাকতে হবে, তবে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে
ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে হবে। মানুষের উপকারে লাগে না, কিন্তু শাস্তি দিতে পারে। এখনকার নির্বাচন কমিশনও অনেকটা সেই রকম, মানুষের অধিকার, ভোটের অধিকার দিতে পারে না, সেটা কেড়ে নেয়। আর ওদিকে কেন ইয়ারও আর অন্যদের শাস্তি দেওয়া হলো না, সেইটা নিয়ে খুব সজাগ। এই বিজেপির দোসর, বিজেপির কথায় উঠছে বসছে এই কমিশনের এই যে কথাবার্তাগুলো, সেগুলোতে আমাদের তীব্র আপত্তি আছে। গণেশ কুমার বিজেপির হাতে বাছা লোক এসে তুলকালাম করছেন, মানুষের অধিকার কাটছেন একদিকে, আর একদিকে ভয় দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন। দেখুন, রাজ্য জুড়ে এসআইআর এর দ্বিতীয় পর্ব চলছে, মানে শুনানি চলছে। আর এরই মধ্যে একজন বৃদ্ধের মৃত্যু। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে এসআইআর আতঙ্কে ওই বৃদ্ধের হৃদরোগে আক্রান্ত মৃত্যু হয়েছে। জলপাইগুড়ির ঘটনা, যে খবর পেয়েছি আমরা, তথ্যগত অসঙ্গতির জন্য নোটিশ পেয়েছিলেন জলপাইগুড়ির মকবুল হক। নোটিশ পাওয়ার পর 3 দিন ধরে তিনি মানসিক অবসাদে ছিলেন, এমনটাই দাবি করা হয়েছে তার পরিবারের তরফ থেকে। আর এরপরেই হৃদরোগে আক্রান্ত মৃত্যু হয় তার, দাবি করেছেন মৃত বৃদ্ধের পরিবারের সদস্যরা। পরশু দিনে আমাদের নোটিশ আসছিল এফআইআর এর, ওই জন্য আতঙ্কে ছিল। 28 তারিখের ডেট ছিল জমা দেওয়ার। হ্যাঁ, আজকে মারা গেছে। পরশু দিনে যখন আসছে তখনই আতঙ্কে ও হাত পা গুলার আছড়াচ্ছে আর কিছু বলার চেষ্টা করতেছে, কিন্তু বলতে পারতেছে। এসআইআর এর নাম আসছে লিস্টে আর কি, তো শুনে আর কি কালকের থেকে মানে টেনশনে ছিল। তারপরে হঠাৎ করে ডাক দিছে, যাইতে তো পারেনি, অসুস্থ। তারপরে আজকে রাত্রেবেলায় মানে একদম হার্ট অ্যাটাকের মতন হয়ে গেছে, সকালবেলায় মানে মৃত্যু হয়ে গেছে। অসুস্থ ছিল, সুস্থ হওয়ার পরে উনি সুস্থ হয়েছে। তারপর এসআইআর এর নোটিশ আসে 28 তারিখে। 28 তারিখে ওর হিয়ারিং আছে। এসআইআর এর নোটিশ আসার পরে উনি এই নোটিশের আতঙ্কে আজকে কিন্তু উনি মারা গেছে। আমরা এর আগে বিডিও অফিসের কাছে, বিডিওর কাছে ফোন করে বিডিওকে সমস্ত তথ্যটা জানাইছি যে উনি অসুস্থ, উনি তো হাঁটতে পারতেছে না, এমনি সুস্থ আছে, যেতে পারে না। এবার বিডিও সাহেব বলছে যে আমরা বাড়িতে গিয়ে ওনার এসআইআর এর নোটিশটা মানে হিয়ারিং করব। কিন্তু আজকে এখন কিছুক্ষণ আগে খবর পাইলাম যে উনি মানে এই এসআইআর এর আতঙ্কে, ওনার ছেলেমেয়েগুলো আছে, এসআইআর এর আতঙ্কে উনি আজকে মারা গেছে। এসআইআর ইস্যুতে তৃণমূলের বিক্ষোভে অগ্নিগর্ভ সড়কনগর বিডিও অফিসের সামনে তৃণমূলের বিক্ষোভ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। ব্যারিকেড ভেঙে বিডিও অফিসের ভেতরে ঢোকার চেষ্টা, পুলিশের সঙ্গে বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি। একই কাগজ, সামনে 2জন ব্যক্তি যাচ্ছে, ঠিক আছে, আবার 3জন নম্বর যে আসছে তাকে কি বলছে যে তোমার কাগজ ঠিক নেই, তোমার বাবার জন্ম প্রমাণপত্র দেখাও। তা বলুন, আমার বয়স আজকে 66-67 বছর, তাহলে আমার কি কোনো জন্মের প্রমাণপত্র দেখাতে পারবো? সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও নির্বাচন কমিশনের যে সমস্ত লোকজন এখানে আছেন যারা হিয়ারিং করছেন, তারা নিয়ম মাফিক হিয়ারিং করছেন না, এবং সুপ্রিম কোর্টের যে রায় আছে সেই রায়টাও তারা মানছে না, যার জন্য এলাকার মানুষ আজকে প্রচণ্ডভাবে উদ্বিগ্ন এবং তারা অত্যন্ত যন্ত্রণার মধ্যে আছে। তাই তারা আজকে জমায়েত হয়েছে যে আধিকারিক আছে, তারা এক একজন এক এক রকমের বক্তব্য রাখছে। কেউ বলছেন যে বাংলাদেশে কতদিন এসছেন আপনারা, এই বক্তব্য তাদের কাছে জানতে যাচ্ছে, এগুলো অনৈতিক এবং তাদের উপরে নির্যাতন করা হচ্ছে। এই মানসিক নির্যাতনের বিরুদ্ধেই আজকের আমাদের এই আন্দোলন। কম শ্রেণী নিয়ে আজও বিক্ষোভ অব্যাহত। হুগলির বলাগড়, সেখানেও আজকে বিক্ষোভের ছবি দেখলাম আমরা, এবং সেখানে পথ অবরোধ, বিডিও অফিসের সামনে বিক্ষোভ তৃণমূলের। দেখুন, বছরের শুরুতেই বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন নীতিন নবীন। আর নমিনেশন পর্বে নমিনেশন ফাইল করার পর প্রথম তিনি বৈঠক করেছিলেন বাংলা নেতাদের সঙ্গে। আর যে খবর পাচ্ছি আমরা, চলতি মাসের 27 তারিখ অর্থাৎ 27শে জানুয়ারি রাজ্যে প্রথমবার সভাপতি হওয়ার পর পা রাখতে পারেন নীতিন নবীন।
জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, এর আগে দেখেছিলাম অমিত শাহ যখন প্রেসিডেন্ট ছিলেন একাধিকবার এসেছেন, ভোকাল টনিক দিয়েছেন। জেপি নাড্ডা এসেছিলেন একাধিকবার 21 নির্বাচনের আগে, ভোকাল টনিক দিয়েছেন। 26 নির্বাচনের আগে প্রথমবার রাজ্যে পা রাখছেন নীতিন নবীন। কার কার সঙ্গে বৈঠক করতে পারেন, কদিনের সফর, কি জানতে পারছি? দেখো, যে খবর আমাদের কাছে আছে 27-28 জানুয়ারি কলকাতা থাকবেন বা বাংলায় থাকবেন নীতিন নবীন। তার কি কর্মসূচি হবে তা এখনো পর্যন্ত ঠিক নয়। রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় নেতৃত্ব সেই কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করছে। তবে একটা বিষয় ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে যে নীতিন নবীন তিনি বাংলার বিজেপির সংগঠনের সব স্তরের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং এই বৈঠক কয়েকটি পর্যায়ে হবে। বৈঠকের মূল আলোচ্য নির্বাচনের আগে এই মুহূর্তে সংগঠন কোন পর্যায়ে আছে, কিভাবে প্রস্তুতি হচ্ছে, তাই বিজেপি নবনির্বাচিত সভাপতি তিনি বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তুমি ঠিক যেমনটা জানালে যে সভাপতি পদে মনোনয়ন জমা দেওয়ার পর প্রথম তিনি যে বৈঠকটি করেছেন সেই বৈঠকটি ছিল বাংলা নিয়ে এবং 26 তারিখ পর্যন্ত দিল্লিতে থাকবেন নীতিন নবীন এবং সভাপতি হিসেবে তার প্রথম রাজ্য সফরও হতে চলেছে ভোটমুখী বাংলাতে। ধন্যবাদ জ্যোতির্ময়। असम, बंगाल, केरल और पुडुचेरी में चुनाव होने जा रहा है और वहाँ की डेमोग्राफी की पूरी चर्चा हो रही है। किस प्रकार से बदले हुए डेमोग्राफी में वहाँ चीज़ें बदल रही हैं और हमारे लिए अपने आप में एक चुनौती है। लेकिन हम पूरी तरह से आश्वस्त हैं कि भाजपा का कार्यकर्ता अपने संघर्ष और परिश्रम के बल पर इन 5 राज्यों में सशक्त भाजपा का नेतृत्व प्रदान करने जाएगा और हम हमेशा विश्वास करते हैं कि हमें अपनी आस्थाओं के केंद्र के लिए और सनातन परंपराओं को केंद्र को बचाने की लड़ाई अगर लड़नी है तो निश्चित रूप से अपने देश को सुरक्षित रखने की लड़ाई लड़नी है। तो इन 5 राज्यों में हमें एक मजबूत ताकत बन के आना है। স্বাভাবিকভাবেই নবনিযুক্ত সভাপতি তিনি যে ভোটটা সবার সামনে এসছে সেটা পশ্চিমবঙ্গ, সেই ভোটকে নিয়ে তারা তাদের মতো কাজকর্ম করবেন। কিন্তু দুঃখের বিষয় এটাই যে সভাপতি হিসাবে, সর্বভারতীয় সভাপতি হিসাবে প্রথম যে নির্বাচনটা তাকে লড়তে হবে সেই নির্বাচনটাই তার জীবনের সবথেকে কঠিন নির্বাচন হতে চলেছে এবং সেটা তিনি হারতে চলেছেন। বৈঠক এক নয়, একাধিক গুরুত্বপূর্ণ রয়েছে। শ্রমিক সুকান্তদের সঙ্গে এদিকে আরএসএস এর সমন্বয়ের বৈঠক রয়েছে। বাংলায় ভোটের আগে রূপরেখা ও সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনা। খবর সূত্রে বাংলায় মহারাষ্ট্র, বিহার ভোটের মডেল অনুসরণ করতে চায় বিজেপি। গত 1 বছর ধরেই বাংলার বুথ স্তরে অত্যন্ত সক্রিয় আরএসএস। মঙ্গলবার বেনজিরভাবে প্রকাশ্যে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে নানুরে থানা ঘেরাও করে আরএসএস। অন্যদিকে সব রাজ্যের দলীয় সভাপতির সঙ্গে বৈঠক বিজেপির নবনির্বাচিত সভাপতি। কথা ভোটমুখী বাংলার সংগঠন ও কর্মসূচি। নির্বাচনের কোনো সম্পর্ক নেই, সম্পর্ক হচ্ছে বাঙালি হিন্দুর অস্তিত্বে। পশ্চিমবাংলায় বাঙালি হিন্দু বেঁচে থাকতে পারবে কিনা সেটার সঙ্গে এটার সম্পর্ক। বাংলাদেশে যেমন হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় হিন্দুদের উপরে অত্যাচার শুরু হয়ে গেছে। আর হিন্দুদের উপরে অত্যাচার হলে সেখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিবাদ করে। নানুরে যে ঘটনা ঘটেছে এটা তারই প্রতিফলন। এটার সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই, আমাদের বাঁচা মরার সম্পর্ক। আমাদের নির্বাচনের বিষয়ে এর সঙ্গে আমাদের আগ্রহ নেই। আমাদের আগ্রহ হচ্ছে এখানে হিন্দুরা বেঁচে থাকে। বিজেপি এবং আরএসএস একই সঙ্গে কাজ করে, এটা নতুন কিছু নয়। আরএসএস এর শাখা সংগঠন হিসাবেই বিজেপি কাজ করে। আরএসএস তাদের মাদার সংগঠন হিসাবে আমরা দেখি। তারা তাদের রূপরেখা তৈরি করবেন না সুবর্ণ রেখা তৈরি করবেন সেটা তাদের ব্যাপার। বাংলার মানুষ আরএসএস বিজেপির যে রাজনীতি, বিজেপিগামী রাজনীতি, সেই রাজনীতিকে সমর্থন করে না। এই বাংলা আরএসএস এর যে চিন্তা ভাবনা বাংলা ভাগের সময় থেকে তার বিরুদ্ধে সব সময় দাঁড়িয়েছে, এখনো দাঁড়াবে। 26 ভোটের আগে পুরুলিয়াতেও টার্গেট বাঁধলেন দলের তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। সেখানেও 9টাতে 9টাই পেতে হবে, অর্থাৎ 9-0 যাতে ফল হয় সেই টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাটলা জবাব দিয়েছেন সুকান্ত মজুমদার। 2024 লোকসভার ফলের নিরিখে যদি আমরা দেখি 9টার মধ্যে 6টায় তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। সুতরাং এই জেলা আবার পুনরায় সবুজময় হওয়া খালি সময়ের অপেক্ষা। আজকে আপনাদের সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আগামী 26-এ 6-3 নয়, 5-4 নয়,
7-2 নয় 9-0 তৃণমূলের পক্ষে করে আবার পুরুলিয়ার সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত রাখতে হবে। মামার বাড়ি আবদার নাকি চাইলেই দিয়ে দেবো আমরা 9-0 করবো, ঠিকই বলেছে, উল্টো দিকে হবে 9-0 পুরুলিয়াতে হবে। দেখুন 21-এর নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস মাঠে ঘাটে অলিতে গলিতে স্লোগান দিয়েছিল খেলা হবে। 26-এর নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এবার ফাটাফাটি খেলা হবে। আচ্ছা 26-এর নির্বাচনে কি কোথাও গিয়ে পাল্টা খেলার চ্যালেঞ্জ দিচ্ছে বিজেপি? গতকাল আমরা দেখেছিলাম ভাতার থেকে মিঠুন চক্রবর্তী বলেছিলেন এবার পাল্টা খেলা হবে, পেনাল্টিতে কি করে গোল করতে হয় দেখিয়ে দেবো। আর আজকে দেখলাম সিউড়ি থেকে মিঠুন চক্রবর্তী সেই খেলা হবে বার্তা, তিনি বলছেন খেলা হোক। তাহলে কি কোথাও গিয়ে টিট ফর ট্যাট? এই প্রশ্ন তুলছেন অনেকেই। এবার তো বলছেন খেলা হবে, বড় খেলা হবে, কিন্তু বলে রাখি এক টিম নিয়ে খেলা হয় না। এবার মাঠে আমরাও নামবো, দুজনে মিলে খেলবো, আর দেখবেন ঠিক সময় পেনাল্টিতে বলটা বসিয়ে টুক করে গোল দিয়ে দেবো। তো খেলা হবে, নিশ্চয়ই খেলা হবে। এই খেলাতে এবার আমরাও যোগদান করব। যে ব্যবহার করবেন ঠিক সেই ব্যবহার ফেরত দিন ওদের, সেটাই হবে আমাদের অ্যাকচুয়াল লড়াই। যেভাবে ওরা আমাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে ওদেরও ফিরিয়ে দিন, তবেই হবে অ্যাকচুয়াল লড়াই। খেলা হোক, ভালো হোক। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময়বাবু, শুভজিৎ রয়েছি। পাক্কা 24 ঘন্টা আগে গতকাল সন্ধ্যাবেলা আপনাকে একই প্রশ্ন করেছিলাম। মিঠুন চক্রবর্তী বলেছিলেন পেনাল্টি থেকে গোল দিয়ে দেবো, কিভাবে খেলা খেলতে এবার আমরা জানি। আজকেও কার্যত একই কথা বলছেন। কি ব্যাপার, খেলার মাঠে বারবার বিজেপি কেন চ্যালেঞ্জ ছুটছে বলুন তো? বিজেপি চ্যালেঞ্জ না ছুড়লে তাদের যে কটা কর্মী আছে হাতে গোনা, সে কটাও তো 26-এর নির্বাচন অব্দি আর ধরে রাখতে পারবে না। কারণ বিজেপি বুঝে গেছে যে 26-এ তাদের খেলা করার জায়গাতেই নেই, তারা মাঠের বাইরে। তাই যারা নিজেদেরকে বিজেপির কোচ হিসাবে মনে করছেন তারা এসে একটু অক্সিজেন জোগানোর চেষ্টা করছেন, এতে কোনো লাভ হবে না। মানে এটা পিকে ব্যানার্জি ভোকাল টনিকের মতন মনে হয় না তো? একদমই, পুরোটাই শুধু ভোকাল টনিক, কিন্তু ওই টনিক কোনো কাজ হবে না। টনিক আগেই বাংলা মানুষ বুঝে গেছে যে ওটা তেতো টনিক, ওই জন্য বাংলার মানুষ খেতে রাজি নয়। ধন্যবাদ। হাইকোর্টে অন্তর্বর্তী রক্ষা কবচ পেলেন শুভেন্দু অধিকারী। আপনাদের খেয়াল থাকবে চন্দ্রকোনাতে বিরোধী দলনেতার গাড়ি কনভয় হামলার যে অভিযোগ ছিল, শুভেন্দু অধিকারী সেই নিয়ে বিজেপির তরফ থেকে মামলা দায়ের হয়েছিল এবং তার পাল্টাও আবার বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। সেই মামলায় অন্তর্বর্তী রক্ষা কবচ পেলেন শুভেন্দু অধিকারী এবং যেটা জানা যাচ্ছে যে 29শে জানুয়ারি পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পদক্ষেপ নয়, এমনই নির্দেশ দেওয়া হচ্ছে হাইকোর্টের তরফে। আরও একটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে আপনাদের, দুদিনের মধ্যে রাজ্য পুলিশের ডিজি নিয়োগ নিয়ে প্রস্তাব পাঠাতে হবে রাজ্যকে, এমনটাই নির্দেশ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের। 23শে জানুয়ারির মধ্যে ইউপিএসসিতে প্রস্তাব পাঠাতে হবে রাজ্যকে। আর কি জানতে পারছি আমরা? দীক্ষা ভূঁইয়া এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। দীক্ষা, দেখো, রাজীব কুমারের আগামী 31শে জানুয়ারি ভারপ্রাপ্ত ডিজি হিসেবে কর্মদিবসের শেষ দিন রয়েছে। মূলত 3 মাস আগে প্যানেল পাঠাতে হয় যে পরবর্তী ডিজি সিনিয়রিটি বেসিসে কাদের 3 জনকে নাম পাঠাতে হয়। কিন্তু আমরা জানি 2023 ডিসেম্বর মাসে মনোজ মালব্য ডিজি হিসেবে যখন অবসর নেন, তারপরে কিন্তু কোনো ডিজির প্যানেল রাজ্য সরকার ইউপিএসসিতে পাঠায়নি। সম্প্রতি কয়েক মাস আগে যখন দুটো প্যানেল পাঠিয়েছিল পরপর 2 মাসে, তখন সেই প্যানেল ইউপিএসসি খারিজ করে দেয় এবং বলে যেহেতু 2023 ডিসেম্বর মাসে শেষ ডিজির নিয়োগপত্র হিসেবে প্যানেল পাঠিয়েছিল, ফলে এখন সেই জায়গাটা শূন্য হিসেবেই ধরে রাখা রয়েছে। সুপ্রিম কোর্টের জন্য পরামর্শ দেয়। আর তার মধ্যেই আমরা জানি রাজেশ কুমার, যিনি 1990 সালে ব্যাচের আইপিএস অফিসার ছিলেন, তিনি ট্রাইব্যুনালে কেস করেন। সেই ট্রাইব্যুনালেরই আজকে যে নির্দেশ 23শে জানুয়ারি 2026-এর মধ্যে ইমেল বা বিশেষ বাহকের মাধ্যমে ইউপিএসসিতে ডিজি পদের প্যানেল পাঠাতে হবে এবং 28শে জানুয়ারি